সুপ্রিয় দর্শক মণ্ডলী, স্বাগত জানাচ্ছি ফ্রন্টলাইন দেখার জন্য। দর্শক মণ্ডলী, আমাদের অনুষ্ঠান বিলম্বে শুরু হলো, এই জন্য আমরা ক্ষমা প্রার্থী, দুঃখিত। আজকে আমাদের দুজন অতিথি জহিরুদ্দিন স্বপন রয়েছেন আমাদের সঙ্গে, সাবেক সংসদ সদস্য বিএনপি। এরপরে আছেন রহিন হোসেন প্রিন্স, সাধারণ সম্পাদক সিপিবি। দুজনকে স্বাগত জানাচ্ছি। যেহেতু হাতে সময় কম, সেই জন্য আমরা ঝটপট কথাবার্তা বলবো আর কি। দেশ যখন নির্বাচনমুখী, স্বপন ভাই আপনাকে দিয়ে শুরু করব, ঠিক তখনই আইনশৃঙ্খলা পরিস্থিতির একটা অবনতি ঘটে গেল এবং চারদিকে মানুষের মাঝে একটা আতঙ্ক, উদ্বেগ। এটা নানা হিসাব নিকাশ আছে, সব কিছু বলা হচ্ছে। এর মধ্যে রাত ৩টার সময় স্বরাষ্ট্রমন্ত্রী সংবাদ সম্মেলন করে পরিস্থিতিটাকে আরও বেশি মানুষের কাছে কী করে ফেলেছেন তিনি, নিশ্চয়ই না জানি না কোনো কিছু ঘটে গেছে কিনা। এই যে পরিস্থিতিটা তৈরি হলো, এই সার্বিক অবস্থায় নির্বাচনমুখী হচ্ছে যখন দেশ, এই অবস্থা যদি এইরকম চলতে থাকে তাহলে আগামী দিনগুলো কেমন যাবে আপনার কি মনে হয়? এ বিষয়ে সুনির্দিষ্ট কোনো তথ্য আমার কাছে নাই। আর কোনো মন্তব্য করার আগে আমি প্রেক্ষাপটটা একটু আপনার মাধ্যমে সম্মানিত দর্শকদেরকে মনে করিয়ে দিতে চাই যে একটা রাষ্ট্র, একটা সমাজ, একটা দেশ এবং তার যে স্বাভাবিক পরিস্থিতি, সেটা কতটা নিষ্ক্রিয় হতে পারে এবং কতটা অকার্যকর হলে পরে এই ধরনের একটা পরিবেশ তৈরি হয়, তার প্রমাণ হচ্ছে কিন্তু চলমান অনাকাঙ্ক্ষিত ঘটনা এবং দুর্ঘটনাগুলি তা প্রমাণ করে। সমস্ত মানুষেরই সমর্থন আছে এই অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি এবং অন্তর্বর্তীকালীন সরকারের কাছে প্রত্যাশাও হচ্ছে যত দ্রুত সম্ভব নির্বাচনের মধ্য দিয়ে একটা স্বাভাবিক সাংবিধানিক গণতান্ত্রিক নির্বাচিত সরকার প্রতিষ্ঠা হোক, এবং এই সময়টুকুকেই মানুষ অন্তর্বর্তীকালীন সময় বলে মনে করে। এবং এই অন্তর্বর্তীকালীন সময়ে ওইরকম একটা অবাধ নির্বাচনকে নিশ্চিত করার জন্য দেশে যে ধরনের আইন শৃঙ্খলা পরিস্থিতির স্বাভাবিকতা ধরে রাখা দরকার, অন্তর্বর্তীকালীন সরকার তা পারছে না। কতটা তার ব্যর্থতা, কতটা তার দুর্বলতা, অথবা কতটা গত 15 বছরে ফ্যাসিবাদী শাসন ব্যবস্থা এই ধরনের সেবা, পুলিশি সেবা, মানুষের নিরাপত্তার সেবা, গোয়েন্দা বিভাগের দায়িত্ব, এগুলি যে সমস্ত প্রতিষ্ঠানগুলি পরিচালনা করার কথা, তার সবগুলিই যেহেতু দলীয় কাজে ব্যবহার করা হয়েছে, তার সবগুলিই যেহেতু বিরোধী দলীয় দমনের কাজে ব্যবহার করা হয়েছে, এবং এই কাজ করতে গিয়ে তারা সবই যেহেতু জনগণের আক্রোশের মধ্যে পড়েছে, ফলে এই ধরনের সেবাদানকারী সরকারি রাষ্ট্রীয় বাহিনী এবং প্রতিষ্ঠানগুলির জনগণের কাছে গ্রহণযোগ্যতাটা, নৈতিক গ্রহণযোগ্যতা এত নিচে নেমে গিয়েছে যে তারা তাদের কর্তৃত্ব হারিয়ে ফেলেছে। এবং সে কারণেই স্বাভাবিক আইন শৃঙ্খলা পরিস্থিতি বজায় রাখার জন্য যে রুটিন ওয়ার্ক, এই ক্ষেত্রে স্বাভাবিকভাবে প্রশ্ন আসবে যে এই ক্ষেত্রে অন্তর্বর্তীকালীন সরকারের কি কোনো দায়িত্ব, অন্যরকম কোনো দায়িত্ব ছিল কিনা? জি, আমি এটাই বলতে চাচ্ছি যে এটাকে এই জন্যই তো এটা অন্তর্বর্তীকালীন সরকার, যে যেহেতু এই ব্যবস্থাগুলি ভেঙে পড়েছে, গত 15 বছর থেকে ভেঙে ফেলা হয়েছে, এবং যেহেতু এটাকে আবার পুনরুদ্ধার করতে হবে এবং তা নির্বাচিত সরকারই করবে, ফলে মাঝখানের এই সময়তে যে একটা বিশেষ নজর দেয়া, বিশেষ মনোযোগ দেয়া এবং একটা খুব জরুরি ভিত্তিতে পুলিশের আস্থা ফিরিয়ে আনা, পুলিশকে মানুষের কাছে গ্রহণযোগ্য করে তোলা, এবং এই ধরনের অনির্বাচিত একটা অন্তর্বর্তীকালীন সরকার যা কেবলমাত্র রাজনৈতিক দল এবং জনগণের সমর্থনের উপরে ভেসে বেড়াচ্ছে, সেই রকম পরিস্থিতিতে আইন শৃঙ্খলা পরিস্থিতিকে বিশেষভাবে মনোযোগ দেওয়ার জন্য তার যে বিশেষ বিশেষ উদ্যোগ নেওয়া দরকার ছিল, সেই সৃষ্টিশীল নেতৃত্ব কিন্তু অন্তর্বর্তীকালীন সরকার দেখাতে পারছে না। এই ছিল স্বপন ভাই যেটা বললেন, এটা তো আপনি শুনলেন। কিন্তু এখন প্রশ্নটা হচ্ছে যে, যেটা আমি শুরুতেই বলছিলাম, যখন নির্বাচনমুখী হতে যাচ্ছে তখন অনেকেই আবার সমালোচকরা বলছেন যে আসলে নির্বাচনটা পিছিয়ে দেওয়ার জন্য এটা পরিকল্পিত কোনো প্রয়াস হতে পারে। আপনার কি মনে হয়? আচ্ছা, ধন্যবাদ আপনাকে। না, আমি ওই শব্দে যাওয়ার আগে এই যে রাত ৩টার সময় যে ঘটনাটা, জি, এটা কি বলবো, যে আমরাও তো একটা খুবই চিন্তায় পড়ে গেলাম যে বিষয়টা কি, এবং আমার ধারণা পুরো যারা এটা দেখেছে তারা এটা ছিল। কিন্তু শেষে একটু সফট শব্দে যদি বলি, আমি তো দেখলাম একটা চরম অস্থিরতা আর একটা দায়িত্ব জ্ঞানহীনতার বহিঃপ্রকাশ ছাড়া আর কিছু এখানে কিন্তু আমরা দেখতে পেলাম না। এটাই হচ্ছে ব্যাপার। আর এইটা দিয়ে আবারও যেটা পুরনো কথা কিছুদিন আগ ধরেই আমাদের মুখ দিয়ে বেরোচ্ছে, উপায় নেই আমাদের, আসলে সরকারটা কে চালাচ্ছে, কিভাবে চালাচ্ছে সেটাই আমরা বুঝতে পারছি না।
এইটারই দেখতে পেলাম। এবার যদি বলি, দেখেন নির্বাচনের বিষয়টা, এইটা আমরা প্রথম দিন থেকে বলে আসছি যে অন্তর্বর্তীকালীন সরকার তাদেরা শান্তিপূর্ণভাবে নির্বাচিত প্রতিনিধিরা ক্ষমতা হস্তান্তর করাটাই অন্যতম প্রধান কাজ, এবং এত সমর্থন তো তার পায়নি আগে কখনো। এইটা যদি দেরি করে, তাহলে যদি তাদের মধ্যে কোনো ভালো উদ্দেশ্য থাকে যে শান্তিপূর্ণভাবে ক্ষমতা হস্তান্তর করে ভালো নির্বাচন করে, ওইটাও সংকটে পড়ে যাবে। তো এখন এই ক্ষেত্রে আমি অস্থিরতা দেখি মানে আমাদের সাধারণভাবে বোঝা যায় যে সরকারের মধ্যে কেউ এটা চায়, আবার কেউ চায় না। সুতরাং যারা চায় না তাদের অনেকে তো আসলে সংকটে ফেলতে চায়। বরঞ্চ এই প্রশ্নটা আমি বলবো যে এই সরকারের প্রধান যিনি ডক্টর মোহাম্মদ ইউনূসকে, সেইটাকে ভালোভাবে যে ওনাকে এখন দায়িত্ব পালন করতে হবে রাজনৈতিক দলগুলোকে আস্থায় নিয়ে। আমি ছোট্ট একটু ঘটনা একটু বোঝার জন্য খোলা মনেই বলতে চাই। সেদিন একটা সেমিনারে ছিলাম, যদি বলেন বিশিষ্ট জনদের সেমিনার বলতে তো তাই বোঝায়। তো সেমিনারে তো আলাপ আলোচনা হইল, তাতে আলোচনার মধ্যে মনে হয় যেন দেশে আর কোনো সংকট টঙ্কট নাই, এই মুহূর্তে বড় একটা কাজ কি করব না করব, দ্বিকক্ষ না কোক, এই সমস্ত আলোচনা হইল। জাস্ট ব্রেকের সময় যখন বসলাম এই বিশিষ্ট জনদের সাথে, মানে ওনাদের কাছে বিবেচনা করে আমরা রাজনৈতিক কর্মী, আমাদেরকে তো আর করব না, ঠিক আছে, কিন্তু ওইখানে আলোচনা যখন দেশ বাস্তবতা তুললাম, তখন দেখলেই সবাই এগ্রি করছে যে না, আসলে দেশটা ভালো অবস্থা নাই, একটা নির্বাচিত জায়গায় যাওয়া দরকার, এবং ইচ্ছা করলে অনেক কিছু করতে পারবো না। কিন্তু আমি বলছি যে এইখানে আমি দেখছি যে দ্বিচারিতা থেকে, আমি শব্দটা দ্বিচারিতা নাই বা বললাম, কিন্তু বললাম এইখানে কোনো অস্থিরতা এবং কারেক্ট লাইনে যে এগোনো সেটা আগাচ্ছে না। বরঞ্চ এইটা ওই যে নির্বাচনে কোনোভাবে যদি দেরি করে, আমি দেরি করার শব্দটা আবার রিপিট করছি, কদিন আগে আমরা নির্বাচন কমিশনে বামজোট গিয়েছিলাম, আমরা ওইখানে ওপেন বলেছি আমাদের কাছে মনে হয়েছে তারা প্রস্তুত, জাস্ট সরকারের বক্তব্য চায়। তাহলে যত আগে তারা সুনির্দিষ্ট তারিখ করবে, তারা কিন্তু প্রসেসগুলো নিতে পারবে, এবং আমরা সবাই মিলে কিভাবে ভালো ইলেকশন করা যায়, আমরা সংস্কারের যা যা প্রয়োজন ওটুকু করেই কিন্তু করতে পারবো। সরকার কে চালাচ্ছে এই সংশয় আপনার মধ্যে? অবশ্যই আমি তো তাই। কেন আপনার এই সংশয়টা? কেন আমি একেবারে আরো যদি ছোট করে ধরেন একটা খুব ছোট্ট উদাহরণ দেই, এই যে ঐক্যমত্য কমিশনের শুরুর দিনে ওনারা যে বৈঠকটা ডাকলেন, ডেকেই তো আমরা একটা ডাকি মিটিং, যখন ডাকি অন্তর্পক্ষে রাজনীতিবিদরা হয়তো একটা ইস্যুতে ডাকলাম, যখন দেখি ওই ইস্যুটার থেকে অন্য ইস্যু মানুষ বলছে, তো আমার তো বডি ল্যাঙ্গুয়েজ বুঝতে অসুবিধা হয় না, কি ভূমিকা নেব আমরা বুঝতে পারি। তা দেখেন ঐক্যমত্য কমিশনের ডাকছিলেন, কিন্তু সবাই মিলে আলোচনা চলে আসলো নির্বাচনে একটু আগে থেকে একটু শেডের ডিফারেন্স ছিল যে স্থানীয় সরকার না জাতীয় সংসদ, অনেক কিছুর মধ্যে এটা সামনে আসছিল, কিন্তু অধিকাংশ রাজনৈতিক দল কি বলল যে জাতীয় সংসদ নির্বাচন আপনারা দেন। এবং কিন্তু ইউনূস সাহেবের কথায় কেউ মনে করছে উনি রাগ হলেন কি হলেন না সেটা অন্য আলোচনা। ওই যে বলছেন আমরা দেখব, সংস্কার না করলে সবাইটা ওয়েবসাইটে দিয়ে দেবো, এটা নিয়ে নানা ব্যাখ্যা আছে। কিন্তু আমার ব্যক্তিগত ব্যাখ্যা আমি বলছি না, আমি ওনাকে ধন্যবাদ জানাই যে আমরা অনেক কিছু প্রচার করতে পারি না, উনি যদি আমাদের কথা প্রচার করে দেয় আমার তো অসুবিধা নেই। তার মানে কিন্তু এটা বললো যে হ্যাঁ নির্বাচনের যদি আমরা বডি ল্যাঙ্গুয়েজ বুঝে থেকে ডিসেম্বরের মধ্যে, কিন্তু আপনি পরের দিনই দেখবেন একজন উপদেষ্টা সে এসে হঠাৎ করেই জোর করে বলল যে স্থানীয় সরকার নির্বাচন আগে করতে হবে, সেটা না হলে নাকি কি ঘটে যাচ্ছে আর কি। এই তো বিষয়গুলো। তা বলছি যে কে চালাচ্ছে, যদি উনার মতো মানুষ চালায় তাহলে তো পরের দিন তো এই ধরনের কোনো কথা বলার কারোর প্রয়োজন ছিল না। তো এতেই বোঝা যায় যে নেপথ্যে নানা লোক কাজ করছে, এবং বিশেষ করে আমি বলবো, এটি বলেই পয়েন্ট শেষ করি, যে এই যে নির্বাচন ব্যবস্থার সংস্কারের, বিশেষ করে অবশ্যই সংস্কারের সমালোচনা চলতে হবে, যতটুকু পারা যায় শুরুও করতে হবে, আর নির্বাচন ব্যবস্থার আমূল সংস্কার করে নির্বাচনে যেতে হবে, আমাদের এটা নিয়ে কোনো দ্বিমত নেই। কিন্তু বড় বড় কথা এনে ধরেন সংবিধানের বড় বড় কোশ্চেন, সংবিধান সভা কিনা গণভোট কিনা আগে কোনটা, অনেকে এইটাকে একেবারেই এমনভাবে প্রভোগ করছে যাতে আমাদের কাছে মনে হচ্ছে যে এই প্রভোকেশনের একটা বড় বিষয় হচ্ছে আসলে নির্বাচনকে বিলম্বিত করা। তারাও নানা সময় সরকারের উপরেই প্রভাব বিস্তার করছে বলে আমরা দেখতে পাচ্ছি। এই জন্য মনে হচ্ছে কে চালাচ্ছে। অনেক ধন্যবাদ আপনাকে স্বপন ভাই। এখন প্রশ্নটা হচ্ছে যে সিপিবি যেটা তাদের মূল্যায়ন যেটা হচ্ছে সরকার কে চালাচ্ছে, এবং এটা রহিম হোসেন প্রিন্স এবং স্পষ্ট করেছেন কীভাবে তার উদাহরণ টেনে। কিন্তু এখন প্রশ্নটা হচ্ছে যে সর্বত্রই আমরা লক্ষ্য করছি যে একটা মানে শিফট, মানে একটা পজিশনটা আজকে একটা পজিশন বলা হলো, কাল সকালবেলা আর একটা পজিশনে আসছে। তো ফলে হয় কি, তাহলে আমাদের লক্ষ্যটা কি, আমরা মানে কোথায় যাচ্ছি? ওই যেটা যদি মানে আবার বলি আমরা যে সরকার কে চালাচ্ছে, এইটাই আমরা এখনও ঠিক করতে পারিনি, তাহলে আমরা আখেরে যে গোলটা আমাদের সেটা কি মানে আমরা সেই দিকে যেতে পারবো?
না, এই জন্যই আপনি এই প্রশ্নটা এই কারণে আসলো যে আসলে লক্ষ্যটা কি, এ বিষয়ে কিন্তু একটা ধূম্রজাল তৈরি করা হয়েছে ইতিমধ্যেই। যেমন কেউ কেউ এটাকে প্রমাণ করার চেষ্টা করেছেন যে এটা একটা আপনার বিপ্লবী সরকার। তো একটা বিপ্লবী সরকার তো আপনার একটা রাষ্ট্রকাঠামোর বিদ্যমান যে ব্যবস্থা, সাংবিধানিক ব্যবস্থা, তার যে অন্যান্য কাঠামো, সেগুলিকে বহাল রেখে রাষ্ট্রপতি, যিনি রাষ্ট্রের প্রধান ব্যক্তি, তার কাছে শপথ নিয়ে যেই সরকার পরিচালনা হয়, সেই সরকারের কেউ কেউ যদি মনে করেন এটা বিপ্লবী সরকার, এটা একটা স্ববিরোধিতা, চিন্তার স্ববিরোধিতা। এক। দুই হলো এ ব্যাপারে কারো কারো যদি মনে হয় যে ভুল করে ফেলেছি, এখন একটা ভূতাপেক্ষা বিপ্লবী একটা ঘোষণা দিতে হবে। বাস করছেন আপনি পারমাণবিক রাষ্ট্র কাঠামোর মধ্যে এবং দাবি করছেন আপনার, এটা একটা শিশুসুলভ দাবি হয়ে যায়। ফলে এই ধরনের সমস্যা যদি চিন্তার ক্ষেত্রে থাকে নীতি নির্ধারকদের, তাহলে বুঝতে হবে সেইটা হলো একটা লক্ষ্য। আরেকটা লক্ষ্য হলো যে এই রাষ্ট্র কাঠামো অনেক অনেক জায়গাতে ভঙ্গুর পরিস্থিতি তৈরি হয়েছে, যা সংস্কার করা দরকার, যা মেরামত তৈরি করা দরকার, যার এই সমস্যা হয়েছে এবং এটার বিরুদ্ধে একটা অভ্যুত্থান তৈরি হয়েছে। সেই অভ্যুত্থানের মধ্য দিয়ে আমরা এখন একটা অবাধ নির্বাচনের পরিবেশ তৈরি করতে চাই এবং অবাধ নির্বাচনের মধ্য দিয়ে নির্বাচিত সরকার এসে তারা এই কাজটা করবে। এটা একটা লক্ষ্য। তাহলে এটা কিন্তু খুব পরিষ্কার লক্ষ্য। কিন্তু তাহলে যদি অন্তত আমরা সাধারণভাবে কিন্তু দেখলাম যে সরকারের মধ্য থেকে দুটো লক্ষ্য কিন্তু বেরিয়ে পড়েছে। একটা হচ্ছে যে অভ্যুত্থানের মধ্য দিয়ে একটি অন্তর্বর্তীকালীন সরকার তৈরি হয়েছে, যা একটি অবাধ নির্বাচনের ব্যবস্থা করবে সকল রাজনৈতিক দলের ঐক্যমতের ভিত্তিতে। আরেকটি হচ্ছে এটিকে একটা বিপ্লবী সরকার হিসাবে চিহ্নিত করা এবং সঙ্গত কারণে এই চেষ্টাটা যত বেশি সামনে আনা হবে, তত বেশি কিন্তু এক্সিস্টিং রাষ্ট্রীয় যে কাঠামো, তার সঙ্গে কিন্তু একটা বিরোধে লিপ্ত হতে হবে, ইভেন ইনক্লুডিং পলিটিক্যাল পার্টি। এটা খুবই সৌভাগ্য এবং খুব ভালো দিক যে এক্সিস্টিং পলিটিক্যাল পার্টিগুলির কেউই এই বিভ্রান্তির মধ্যে পড়ে নাই। সবাই এটাকে একটা গণঅভ্যুত্থানের সরকার মনে করছেন এবং সকলেই সেটা। অতএব লক্ষ্যের এই পার্থক্যের কারণেই কিন্তু আপনার সরকারের এই সম্পর্কে এই দ্বিধাদ্বন্দ্ব, কে চালায় কে চালায় না, কারণ যেহেতু 2 রকম 3 রকম লক্ষ্যের কথা সামনে আসে। কিন্তু এই যখন অবস্থা, তখন কিন্তু কেউ কেউ বলছেন যে বিএনপি অস্থির, তারা চটজলদি ক্ষমতায় যেতে চায়, এই জন্য বিএনপির মূল্যায়ন হচ্ছে অন্যদের তুলনায় সম্পূর্ণভাবে আলাদা। আবার আপনাদের সঙ্গে আরও অনেক রাজনৈতিক দল আপনাদের প্রতি সহমত পোষণ করেছে। তো বিএনপির অবস্থানটা কি এখানে? আমার তো মনে হয় এই অভিযোগ যারা করছেন তারা বোধহয় খেয়াল করেন নাই যে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের যে সকল নেতারা এই আন্দোলনের সকল কৃতিত্বের দাবি করেন, এমন কেউ কেউ কিন্তু অভিযোগ করেছেন যে বিএনপিকে আমরা তখন সরকার গঠন করতে বলেছিলাম, বিএনপি রাজি হয় না। আপনি নিশ্চয়ই দেখেছেন পত্রপত্রিকায়, তাই না? এবং সম্মানিত দর্শক শ্রোতারাও দেখেছেন। তাহলে বিএনপিতে রাজি হয় নাই এবং এরকম একটা এভিডেন্সিয়াল একটা তথ্য যখন সর্বোচ্চ আন্দোলনের নেতৃত্বদানকারী নেতাদের মুখ থেকে বারবার বের হয়, তাহলে এটাই কিন্তু প্রমাণ হয় যে বিএনপি আসলে ক্ষমতার জন্য অস্থির না। 1। 2 হলো বিএনপি এটাকে গণঅভ্যুত্থান মনে করে, বিএনপি এটাকে বিপ্লব মনে করে না। 3 হলো এই দুইটা জিনিস যেহেতু সত্য, ফলে বিএনপি কেবলমাত্রই জনগণের ম্যান্ডেটের মধ্যে দিয়ে ক্ষমতায় যেতে চায়, কোনো ষড়যন্ত্র অথবা কোনো দয়া দাক্ষিণ্যের মধ্যে দিয়ে যেতে চায় না। ফলে এই বিষয়ে আমি মনে করি সচেতন মানুষের মধ্যে কোনো অস্পষ্টতা নাই। সেদিনের যে সিদ্ধান্তটা, যেটা আপনারা জাতীয় সরকারে গেলেন না, ওইটা কি আপনার সঠিক সিদ্ধান্ত বলে মনে করেন? এটা আমাদের নীতি নির্ধারকরা বলতে পারবেন সিদ্ধান্তটা সঠিক ছিল কি সঠিক ছিল না। তবে ক্ষমতায় যাওয়ার জন্য যে কোনো উদগ্র বাসনা কাজ করেনি আমাদের মধ্যে। আমরা যে মানুষের পরিবর্তনটাকেই যে বড় করে দেখেছে বিএনপি, এবং যাই করি না কেন তা যে সকলে মিলেই করা উচিত, এমনকি সর্বদলীয় রাজনৈতিক দলের বাইরেও যে সমস্ত ফ্যাক্টর তৈরি হয়েছে, যারা দলীয় না, নির্দলীয়, কিন্তু আন্দোলনের সংগ্রামে গণঅভ্যুত্থানে তারা ভূমিকা রেখেছে, জীবন দিয়েছে, ফলে তাদেরকেও যে বিবেচনায় নিতে হবে, এই সামগ্রিক বিবেচনাটা কাজ করেছে বলেই কিন্তু বিএনপিকে খুব ভেবে চিন্তে সিদ্ধান্ত নিতে হয়েছে। আরেকটা বিষয় হলো, আপনি দেখেন যে 5ই আগস্টে শেখ হাসিনা পালিয়ে গিয়েছে, 8ই আগস্টে ডক্টর ইউনূস সাহেব বিমান থেকে নেমে এসে বঙ্গভবনে শপথ গ্রহণ করলেন। এই মাঝখানের সময়টা বাংলাদেশে অনেক মানুষই কিন্তু আতঙ্কিত ছিল, এমনকি বিএনপিকে পছন্দ করে না বা আন্দোলনকে ভয় দেখানোর জন্য আওয়ামী লীগের নেতৃবৃন্দরা অনেকেই কিন্তু লক্ষ লক্ষ লোক মারা যাবে, এই সেই অমুক তমুক। সরকারবিহীন ওই পরিস্থিতিতে দেশে এরকম একটা জিনিসটা থাকার জন্য কেবলমাত্র 2টা শর্ত কাজ করে। একটা হচ্ছে মানুষের মধ্যে যে বিবেকবোধ, সেই বিবেকবোধ, আর একটা হচ্ছে এই বিবেককে সংগঠিতভাবে কাজে লাগাতে পারে এমন রাজনৈতিক শক্তি,
সেটা তো বিএনপি তো তৃণমূল পর্যায় পর্যন্ত অন্য যে কোনো শক্তির চাইতে তো বিএনপিটা বেশি। অতএব আপনি না চাইলেও স্বয়ংক্রিয়ভাবে কিন্তু এই সরকারবিহীন বাংলাদেশকে শান্ত রাখার কৃতিত্ব কিন্তু বিএনপি এবং তার মিত্রদের ঘাড়েই যায়। অনেক ধন্যবাদ। ক্ষমতার উৎস যদি জনগণ হয় তাহলে এই মুহূর্তে জনগণ কি ভাবছে তা যেমন রাজনৈতিক দলগুলো আমি জানি না কীভাবে মূল্যায়ন করছে, কিন্তু অন্তর্বর্তীকালীন সরকার কীভাবে দেখছেন এটা নিয়েও প্রশ্ন। তার কারণটা হচ্ছে যে মানুষ অন্য চিন্তা করছে। মানুষের কিন্তু ওই যে আইনশৃঙ্খলা পরিস্থিতি বলেন, দ্রব্যমূল্য বলেন, সব তার যে রুটি রুজির ব্যাপারটা সে ওই চিন্তা করছে। ব্যবসা বাণিজ্য কিন্তু কলাপস হয়ে গেছে। তো এই পরিস্থিতিতে আপনারা কমিউনিস্ট পার্টির একজন নেতা হিসাবে আপনারা কীভাবে মূল্যায়ন করবেন? না, আপনি সাধারণ মানুষ নিয়ে যে কথা বললেন সেটাই আমি এটা একটু ছোট করে উদাহরণ দিয়েই বলি। আমরা ৩রা জানুয়ারি একটা সমাবেশ থেকে সরকার উদ্দেশ্যে 2টা কথা বলছিলাম যে 15ই জানুয়ারির মধ্যে দয়া করে সংস্কারের কি করতে চান সুনির্দিষ্ট করে আমাদেরকে জানান, প্রথম। দ্বিতীয় হচ্ছে নির্বাচনের তারিখটা ঘোষণা করেন, কারণ যে সময় গেছে এটা না করলে আপনি অনেক কনফিউশন দূর করা যাচ্ছে না। যাই হোক, ওর পর থেকে আমরা একটা কর্মসূচি দিয়েছিলাম যে সরকার যদি 15 তারিখে না করে আমরা একটা গণতন্ত্র অভিযাত্রা করব 21 থেকে 28। এবং আমরা শব্দটা এরকম বলেছিলাম, আমাদের কেন্দ্রীয় অফিসের কেন্দ্রীয় নেতাদের রুম তালা মারা থাকবে। আমরা গিয়েছিলাম, আমিও গিয়েছিলাম, সেইখানে একটু কথাটা বোঝার জন্য বললাম। আসলে দেখেন মানুষ কি বলে, আমি একেবারেই কি বলে যে সুন্দরবনের কাছাকাছি একটা অঞ্চলে গেলাম, ছোট জায়গায়, তা জিজ্ঞেস করলাম যে আসলে চানটা কি? তাকে আমরা ভালো থাকতে চাই, শব্দটা বোঝেন। তা কোনটা করলে ভালো হয়? সে পরে আমার ওই কথাটা শুনে একটু আবেগী হয়ে যায়, বলে যে আপনারা যেটা ভালো মনে করেন আমাদের জন্য সেইটা করেন। তা মানুষ তো এইটা চায়। তারপর আরও যেন খুঁটে বের করলাম, ওই যে কথাটা আপনি বললেন, সে চায় আমি একটা স্বস্তিতে থাকবো, জিনিসপত্রের দাম এটার ঝামেলা থাকবে না, এবং আমি কোনো একটা বিপদে পড়লে থানা পুলিশ বা মানুষের কাছে যেতে পারবো। আর একটা হয়েছে, অনেকদিন ধরে সে দেখছে যে তাকে কেউ কোনো মর্যাদা দেয় না, কারণ মর্যাদার একটা ভিত্তি ছিল ভোট। স্বামী স্ত্রী, যে স্বামীকে জিজ্ঞেস না করে বউ তার ভোটটা দিতে পারবে, ছেলে মেয়ে দিতে পারবে, এইটা দীর্ঘদিন ছিল না। তা সে নিজেরই মর্যাদা চায়। আরেকটা চায় সে যে কোনো ভয়বিহীন পরিবেশটা চায়। তাই অন্তত পক্ষে এইটা চায় আমরা মনে করি। কিন্তু আমরা দেখতে পাচ্ছি, ধরুন এইটা গণঅভ্যুত্থানের পরে যদি যেমন ধরুন 90-এর সময় আমরা যে ঐক্যমত্য করেছিলাম, যদিও সেটা ক্ষমতাসীনরা রেখেছি কি রাখেনি আমি সে আলোচনা এখন ঢুকছি না, রাখিনি, এটাই স্বাভাবিক, কিন্তু আমি ওই আলোচনায় গেলাম না। তাহলে এইবারও গণঅভ্যুত্থানের পরে যদি আমরা ন্যূনতম কিছু কাজের মধ্য দিয়ে করতে পারতাম ঐক্যমতের ভিত্তিতে, যে আমরা এইটুক করে এই টাইম ফ্রেম করলাম, তারপরে এই জায়গায় যাব, কিন্তু সেটা যেহেতু পারিনি, সুতরাং এখন বোধহয় একটাই সময়, সেটা হচ্ছে কিভাবে এই আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নতি সহ জনগণের মধ্যে স্বস্তি আনতে পারি। আর জিনিসপত্রের দাম, আমি তো বলি এটা পুরো ফেলিওর সরকারের। এত সংস্কার বলে বাজার ব্যবস্থার সংস্কার করলো না করার ফলে এই সময় কিন্তু সিন্ডিকেট আরও বেশি কনসিলিউটেড হয়ে গেছে। আপনি ইচ্ছা করলে এখন আর পারবে না, তাদের সাথেই আপোষ করেই তাকে যেতে হচ্ছে। সুতরাং জরুরি কাজ হচ্ছে একটা ভোটের নির্দিষ্ট সময় ডিক্লেয়ার করে নির্বাচিত প্রতিনিধিদের ক্ষমতা তুলে দেওয়া। তা আমরা কমিউনিস্ট পার্টি জনগণের ওই ইস্যুগুলোকে সামনে রেখে ওইটাও যেমন তুলে ধরবো, একই সাথে একটা ন্যূনতম গণতান্ত্রিক পরিবেশ যাতে দেশে ফিরে আসে, সেই কাজটাই কিন্তু আমরা করছি। তারও ভিত্তিটা আপনাকে এটা বলতে পারি যে 5 তারিখে গণঅভ্যুত্থানের পরে আমরা যে বিবৃতিটা দিয়েছিলাম তার 3rd বক্তব্য ছিল, প্রথমে তো অভিনন্দন জানিয়ে আহত নিহতদের যা থাকে, আমরা বলেছিলাম পূর্ণ গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠার সংগ্রাম অব্যাহত রাখতে হবে। এখন দেখছি দিন যত যাচ্ছে মানুষের মধ্যে কনফিউশন বাড়ছে। সরকার অনেক কিছু না করতে পারায় বরঞ্চ গণঅভ্যুত্থানকে কেউ প্রশ্নবিদ্ধ করার চেষ্টা করছে, মানুষ আশাহত হচ্ছে। তো এই আশাহতটা যত দেরি হবে, কারণ ইচ্ছা করলে তো সরকার পারছে না, এ তো প্রমাণিত। আবার ইউনাইটেডলি সে কাজ করছে না, রাজনৈতিক দলগুলোকে আস্থায় নিয়েও সে করছে না। সুতরাং তাকে ওই রকম একটা জায়গায় চলে যাওয়া প্রয়োজন বলে আমরা মনে করি। দেখুন একটা শব্দ, মানে একটা আমি বাক্য বলতে বাধ্য হচ্ছি, যখন দেখলাম যে নির্বাচন জাতীয় সংসদ না স্থানীয়, তখন তারা যখন কাউন্টার পোস্ট করলো, আমরা তো তাদের সাথে আলোচনায় বলেছি যে ভাই, যে আপনারা বলছেন কথা তো ঠিক যে স্থানীয় সরকার এখন ওইটা জরুরি দরকার, কিন্তু আপনি তো এটা করতে গেলে আরও ঝামেলা হবে। তো এখন যে সংকট হয়েছে উত্তরণের জন্য কই সরকার বসুক রাজনৈতিক দলগুলোর সাথে, এমনকি আমাদের পছন্দ না করলে আমাদের না ডাকুক, যারা বেশি প্রভাব রাখে ডেকে বা অন্য যারা আছে তাদেরকে বিকল্পর কথা বল, দেখবেন যে আমরাই পথ দেখাই দিতে পারবো। আমরা কোনোটা কিন্তু অস্বীকার করছি না, কোনো সংকটকে আমরা জিয়ে রেখে আগাতে চাই না, কিন্তু সেই সংকটের মিনিমাম সলিউশনটা
করে যদি আমি যথা জায়গার মধ্যে না যাই, তাহলে তো আমি অন্ততপক্ষে, এটা আমার ব্যক্তিগত বুঝ, আপনি যত দেরি করবেন তখন যদি ইউনূস সাহেব যত বড় ভালো আকাঙ্ক্ষা করবে ভালো নির্বাচন, উনি এটা করতেও কিন্তু পারবেন না, এটা সংকটে পড়ে যাবে বলে আমার কাছে মনে হয়। কেন? তার একটা পপুলার উদাহরণ, সরি বলি, এই যে শাহাবুদ্দিন সাহেবের কথা বলে যে অল্প সময় তিনি করেছেন, আমি গতকাল বলছিলাম যে হ্যাঁ অল্প সময় তিনি করেছিলেন, কিন্তু মনে রাখতে হবে গণ অভ্যুত্থানের পর দ্রুততর সময় করতে পেরেছে বলে মানুষ ভোটটাকেই প্রধান ধরে এগিয়েছে। আর এইটা যত দেরি করবে দেখবেন যে ওই নানা কোশ্চেন চলে এসে নতুন নতুন সংকট তৈরি হবে। শাহাবুদ্দিন সাহেবের তো অপশক্তি তো আছেই। শাহাবুদ্দিন সাহেবের সরকার তো মানে নিজেরা তো আর ক্ষমতায় যাওয়ার চিন্তা করে নাই, মানে রাজনীতি কম ছিল মাথায়, কারণ এটা নির্বাচনটা দেওয়াটাই হলো আমাদের উদ্দেশ্য। তো সেটা তো নাই, যাই হোক সেটা নিয়ে আমরা পরে আলোচনা করব। জহিরুদ্দিন স্বপন, যেটা আপনাকে বলি, তো সরকার কেন পারছে না, আপনি আপনার দৃষ্টিতে আপনি যদি বলেন যে এই কারণে পারে নাই, কী কারণ? এত এরকম জনপ্রিয় একটা সরকার কেন মানে এই অবস্থায় আসলো? না, এটা তো ধরেন আমাদের ইতিমধ্যে আলোচনায় কম বেশি বেরিয়ে আসছে। জি, এরকম একটা সরকার যার নামে সে একটা অন্তর্বর্তীকালীন একটা নির্দলীয় সরকার, কিন্তু চরিত্রের দিক থেকে কিন্তু এটি একটি মোস্ট পলিটিক্যাল গভর্নমেন্ট এবং সবচেয়ে খুব জটিল সময়কার রাজনীতির দায়িত্ব পড়ে গেছে সরকারের হাতে। মানে সংঘাত কি তাহলে ওখানেই? হ্যাঁ, এটা যে একটা হাইলি পলিটিক্যাল রেসপন্সিবিলিটি আমার কাছে মনে হয়েছে যে সরকারের পরিচালনার সঙ্গে যারা জড়িত তাদের মধ্যে এ ব্যাপারে একটা আন্ডারস্ট্যান্ডিং এর ল্যাকিং আছে। এবং এরকম একটা ডিপ পলিটিক্যাল এজেন্ডাতে প্রপারলি অ্যাক্ট করার জন্য আদার্স পলিটিক্যাল স্টেক হোল্ডারদেরকে যেভাবে এনগেজ করা দরকার, স্পেশালি দ্য এক্সিস্টিং পলিটিক্যাল পার্টিসগুলিকে যেভাবে তার দৈনন্দিন সিদ্ধান্তগুলির সঙ্গে জড়িত করা দরকার, যুক্ত করা দরকার, আমার কাছে মনে হচ্ছে সে ব্যাপারে হয় তাদের একটা বুঝের অভাব আছে, অথবা একটা উদাসীনতা আছে, অথবা কোনো একটা কমপ্লেক্স আছে। আদারওয়াইজ এটা তো হওয়ার কোনো কারণ নাই। এখনও সরকারের যে অথরিটি আছে সেই অথরিটিকে পলিটিক্যালি এম্পাওয়ার্ড করার জন্য এরকম একটা নন পার্টিজান গভর্নমেন্টকে পলিটিক্যালি এম্পাওয়ার্ড করতে পারবে কারা? পিপলস সাপোর্ট। পিপলস সাপোর্টটা কীভাবে আসবে? এক্সিস্টিং পলিটিক্যাল পার্টিসগুলির মাধ্যমে আসবে। এক্সিস্টিং পলিটিক্যাল পার্টিসগুলি তো নীতিগতভাবে একমত সরকারকে সহযোগিতা করার জন্য। ওয়াই গভর্নমেন্ট ইজ ফেইলিং টু কালেক্ট দ্যাট সলিডারিটি? কেন নিতে পারছে না? এখানেই হচ্ছে ব্যর্থতা। এই ব্যর্থতা রেখে আপনি এই যে নির্বাচনের কথা বলছেন, নির্বাচনটা কিভাবে সম্ভব? এটা কি সম্ভব? অবশ্যই সম্ভব। এই কারণে সম্ভব এই কারণে যে নির্বাচন তো ধরেন মূলত নির্বাচনের সবচেয়ে বড় স্টেক হোল্ডার হচ্ছে ভোটার, আর তার একটা বাক্স দরকার, আর তার ব্যালট দরকার। কিন্তু এই বাক্সটা তো নিশ্চিত করতে হবে, বাক্স পাহারা দিবে কে? এই বাক্স পাহারা দেওয়া লাগবে না, তাইলে স্বতঃস্ফূর্ত যে জনগণের যে অংশগ্রহণ হয়ে গিয়েছে তার ভোটের অধিকার নিশ্চিত করার জন্য, তাতে এবারের নির্বাচনে জনগণ নিজেরাই অবাধ নির্বাচনকে পাহারা দিতে পারবে। এ ব্যাপারে আমি দৃঢ় বিশ্বাস আছে, আমার দৃঢ় বিশ্বাস। কেননা আপনি এমন কোনো প্রতিষ্ঠান এই মুহূর্ত পর্যন্ত আস্থাশীল বিগত সরকার ফ্যাসিবাদ রাখে নাই যে আপনি যার উপরে ভরসা করে জনগণ মনে করবে যে আমার অধিকারটা সে দেখায় দিবে। এটা সবাই জানে। নির্বাচন কমিশন বলেন, আমলাতন্ত্র বলেন, পুলিশ বলেন, এমনকি গণমাধ্যমের যারা সংবাদ বিভিন্ন সময় মানুষকে ছড়িয়েছেন, সবাই কিন্তু দেখা হয়ে গেছে। তিনটা নির্বাচন কমিশন দেখা হয়ে গেছে। সেই সব নির্বাচন কমিশনের সমস্ত ডাকসাইটে আমলাদেরকে দেখা হয়ে গেছে এবং এই 15 বছরে এই আমলাতন্ত্রের চেহারা দেখা হয়ে গেছে, পুলিশের চেহারা দেখা হয়ে গেছে, পুলিশের ইউনিফর্মকে কীভাবে ব্যবহার করা হয়ে গেছে। ফলে তারাই সব একদম তাদেরকে রক্ষা করবে এটা মনে করার কোনো কারণ নেই। হ্যাঁ, কাঠামোগতভাবে যা যতটুকু আছে তারা থাকবে, চেষ্টা করবে, কিন্তু এখানে জনগণের যে স্পিরিট নিয়ে তারা 5ই আগস্টে যুক্ত হয়েছিল, জনগণের যে স্পিরিটের কারণে সাজানো সমস্ত রাষ্ট্রীয় কাঠামোর দলীয়করণের চেহারা থাকা সত্ত্বেও বাধ্য হয়েছে শেখ হাসিনাকে পালিয়ে যাওয়ার পরামর্শ দিতে এবং তাদের কথা শুনে শেষ পর্যন্ত সামরিক বাহিনীর পরামর্শ নিয়ে পালিয়ে যেতে বাধ্য হয়েছেন, ঠিক তেমনিভাবেই জনগণের এমনই একটি ভূমিকা থাকবে যে এই প্রতিষ্ঠানগুলি ভঙ্গুর হলেও অবাধ নির্বাচনে জনগণের চাহিদাই পূরণ করবে। ধন্যবাদ। আপনি কি তাই মনে করেন? না, আমি একটু আগে যে কথা বলেছি সেই জায়গাটা বলছি যে ওইটা তো আমিও আশা করি যে বাক্স জনগণ পাহারা দেবে, সেটাই হওয়া উচিত, যেটা আমি ওই যে 90 বলছিলাম। কিন্তু এটা আমার বিবেচনা বা বুঝ, যত দেরি হবে ওইখানটায় সংকট ঘটে যাবে।
ধরুন তখন আর জনগণ আসবে না। জনগণ বলছি এই অর্থে জনগণ আসবে, কিন্তু অলরেডি ধরেন কিছু গোষ্ঠী স্বার্থ যত দেরি হবে সে কিন্তু কুক্ষিগত করে ফেলবে, নিজের আধিপত্য বিস্তার, দখলবাজি, পাল্টা দখলবাজি করবে। সুতরাং এই সংঘাতটা একটা অনিবার্য, সংকটটা বাড়তে থাকবে এবং সরকারের নিয়ন্ত্রণ যদি আরো সে দেরি করে এটা কমে যাবে। এটাই হচ্ছে বড় সংকট বলে। তাহলে সংঘাত কি তাহলে অনিবার্য? না, অনিবার্য কিনা আমি জানি না, যদি দেরি না করে বা তাহলে আমার বিবেচনায় অনিবার্য না। এক, দুই নম্বর আরেকটা কথা আপনার আগেরটা মিলাই আমার বুঝটা বলি। যেমন আপনি ঠিকই বলেছেন, ওই পয়েন্টটা খুবই কারেক্টলি আপনি অ্যাড্রেস বা আমার ধারণা বলতে চাইছিলেন যে শাহাবুদ্দিন সাহেব ওনার তো অল্প সময় ছিল, কোন উচ্চাভিলাষ ছিল না, কিন্তু এই সরকারের মধ্যে আমি জানি না স্বপন ভাই হাইলি পলিটিক্যাল বলতে কোনটা মিন করেছেন, কিন্তু একটা অংশের মধ্যে এমন চিন্তা আছে তারা যদি ওইটাকে পরিত্যাগ না করে, মানে আমি পরিত্যাগ এই অর্থে বলছি তাদের চিন্তা থাকুক, কিন্তু আমি এই টিম দিয়ে করব না, এই টিম আমার দায়িত্ব, এইটুকু আমি একটা নির্বাচন করে যাব, তাহলে কিন্তু অনেক সংকট তৈরি হবে। কারণ তারা যদি মনে করে যে আমি কথার কথা যে আমি এখনই ওই নির্বাচন না, আমি আগে একটা সংবিধান সভা নির্বাচন করব, এই সংবিধান কাটাছেড়া করে নতুন কিছু করব, আমি নতুন গণভোট করে ওইরকম একটা কিছু করব, যে কোনোভাবে বাটে ফেলে হলে, আমি কথাটা খোলামেলা বলছি যে বাটে ফেলে হলে আগে স্থানীয় সরকার নির্বাচন করে এমন কিছু করতে যাব, এই ধরনের কাজ যদি তারা করতে চায়, সরকারের যদি তারা ক্ষুদ্র অংশ হোক আর বড় অংশ হোক, তাহলে কিন্তু নতুন একটা সংঘাতের দিকেই নিয়ে যাবে। কিন্তু সেইটাকে তারা যেহেতু দায়িত্বশীল ওই পদে আছে, আমরা তো কেউ পদে নাই, আমরা তো কেউ উপদেষ্টা না, আমরা আমাদের কাজ করব, মানে আমাদের বাইরের লোক হিসাবে দায়িত্ব পালন করতে। ওনারা যেহেতু দায়িত্বে আছেন, আমি বলবো ওনাদের যার যার চিন্তা আছে, পলিটিক্স আছে, থাকুক, রাজনৈতিক দল গঠন করে মাঠে আসুক, কিন্তু এখন গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে গঠিত সরকার হিসাবে তারা জনগণের প্রতি একটা নির্বাচিত সরকার হাতে ক্ষমতা হস্তান্তর করে গণতন্ত্রের ধারাটা শুরু করার কাজটা করে দিয়ে যাক, তাহলে সংঘাতবিহীনভাবে আমরা কিন্তু একটা পর্বে উত্তরণ ঘটাতে পারবো বলে আমি এখনো প্রত্যাশা রাখি। কিন্তু দিন যত দেরি হবে, অন্ততপক্ষে আমার বুঝটা, এটা আমার ব্যক্তিগত অবজারভেশন, দলীয় ধরেন না, খুব শান্তিপূর্ণভাবে এত সহজে করা যাবে বলে মনে হচ্ছে না। আমি একটা জিনিস একটু যুক্ত করতে চাই, প্লিজ। সেটা হচ্ছে যে আমি আগেও যেটা আপনি বলছিলেন, সরকারের কিন্তু নিজের কাছে খুব নিজের কর্মপরিধি সম্পর্কে কিন্তু একটা অস্পষ্টতা আছে, যে এই ইন্টারিম গভর্নমেন্টের টার্মস অফ রেফারেন্সটা কী, এবং সেটা থাকার কারণেই কিন্তু এই যে স্থানীয় সরকার নির্বাচন আগে দিতে হবে, কথার কথা, দেশের মালিক হলো জনগণ, সে ভোট দিতে পারে নাই, সে ভোটের মাধ্যমে সে তার সরকার নির্বাচন করতে চায়, তার ভোট সে তার সরকার গঠন করার আগে তাকে ডিক্টেট করে দিবে আরেকজন, যে অথবা অন্তর্বর্তীকালীন সরকার, যে না তুমি আগে স্থানীয় সরকার নির্বাচন ভোট দাও, অথবা তুমি ভোট দিও না, তুমি পরে দাও, তুমি দিও না। এই কথাগুলি বলার কোনো এখতিয়ার কেউ রাখি কিনা, আমরা কেউ রাখে কিনা, কোনো সরকার রাখে কিনা। ফলে এই ধরনের কথা যখনই আসে তখনই বোঝা যায় যে রাষ্ট্রের মালিক যে জনগণ, সরকারের দেশের মালিক যে জনগণ, এবং তাকে যে কত দ্রুত তার মালিকানা বুঝিয়ে দেওয়া দরকার, এই বিষয়ে কিন্তু কর্মপরিধির মধ্যেই তার চিন্তার একটা ঘাটতি আছে। না, এই সময়টাতে কি আইয়ুব খান তো একই জিনিসই করতে চাইছিল, ঠিক, মানে বেসিক ডেমোক্রেসি উনি করতে চেয়েছেন, তার সঙ্গে কোনো মিল আছে কিনা আমি জানি না, তবে যে কোনো মানুষ সন্দেহ করবে, ফর্মুলা তো দেখতেছি সন্দেহ করবে, এবং কি এরশাদ, হ্যাঁ, যে প্রথমেই স্থানীয় সরকার তার খুশি মতো এরকম একটা কম্পারেটিভলি একটা নন পলিটিক্যাল নির্বাচন করতে হবে, তারপর তাদেরকে কিনতে হবে, ভয় দেখাতে হবে। এটা তো ফেসিবাদেরই আরেক ধরনের নির্বাচন হবে, জনগণ ভোট দিবে, এবং অবশ্যই সেই ভোটের ফলাফলের একটা অনিশ্চয়তা থাকবে, তা কেবলমাত্র আল্লাহ জানবে আর জনগণ জানবে। কিন্তু আমি আগের থেকেই অনুমান করব যে অমুককে বিরোধী দল হওয়া যেতে দেওয়া যাবে না, অমুককে ক্ষমতায় যেতে দেওয়া যাবে না, সেই জন্য এরকম একটা নির্বাচন করতে হবে, সেই জন্য অমুক সময় করতে হবে। দিস অল আর ওয়ান কাইন্ড অফ ইঞ্জিনিয়ারিং। এই যদি ক্ষমতায় বসে কেউ এই ধরনের জনগণের নির্বাচন সম্পর্কে এরকম ইঞ্জিনিয়ারিংয়ের চিন্তা মাথায় থাকে, সেটা অবশ্যই একটা গণবিরোধী চিন্তা। বিএনপির অবস্থান কি? বিএনপি খুব পরিষ্কার, দেশের মালিক জনগণ, এবং সে কারণে যত দ্রুত সম্ভব জনগণের কাছে যেতে হবে। কাজ একটাই, সেটা হচ্ছে যাতে জনগণের কাছে গিয়ে তার ক্ষমতা চর্চার জন্য যে ব্যালট পেপারটা সে ব্যবহার করবে, এই প্রক্রিয়াটা যাতে অবাধ হয়, সেইটার জন্য যে সংস্কারটা দরকার সেটা জরুরিভাবে করো, অবশ্যই সংস্কার দরকার, এবং জরুরিভাবে এই সংস্কারটুকু হয়ে যাওয়ার পরে তারপর আর কোনো এখতিয়ার নাই জনপ্রতিনিধি ছাড়া বাকি কাজ আর কারো করার। আবার এই সংস্কারটা না করতে দেরি কেন হচ্ছে, এটা বরঞ্চ প্রশ্ন থাকা উচিত। বিএনপি কিন্তু বারবার বলছে যে অবাধ নির্বাচনের জন্য যে সংস্কার, সেই সংস্কার দ্রুত করা হোক,
যেমন ইতিমধ্যেই সরকার বলেছেন যে প্রতিবেদনগুলি আমরা হাতে পাবো, পেলে পরে আমরা রাজনৈতিক দলগুলির মধ্যে ঐক্যমত করবো, তারপর আমরা রোড ম্যাপ দেবো। খুব ভালো কথা। এই কাজগুলি করার পরে যদি দেখা যায় যে আর কোনো কাজ বাকি নাই, তাহলে কেন বিলম্ব হবে? আর যদি বিলম্বই করতে হয় তাহলে সময় তোমাকে আমি কেন দিব যদি সেই সময়টা জনগণ কাজেই না লাগে? যদি ডিসেম্বরে নির্বাচন মানে চিন্তা ভাবনা থাকে নির্বাচন করার, তাইলে নির্বাচন কমিশন তো এখনো অন্ধকারে, তারা তো জানেই না যে কি হইতেছে। এটা যেটা রহিম হোসেন প্রিন্স একটু আগে যেটা বললেন, তাদের কাছে তারা রেডি, কিন্তু যদি নির্বাচনের সিগন্যাল আসে, সিগন্যাল তো আসছে না। না, কিন্তু নির্বাচন কমিশন তো ধরেন স্বাভাবিক সরকারের তরফ থেকে নির্বাচনের তারিখটা তো নির্ধারণ করবেন, এরকম পরিস্থিতি অবশ্যই সরকারই তৈরি করবেন, সেটা তো নির্বাচন কমিশন খুব ভুল বলে নাই। কিন্তু নির্বাচন কমিশন ইতিমধ্যেই কিন্তু তার হাতে যে কাজগুলি আছে সে কাজগুলিতে সে হাত দিয়েছে। আমি দৈনিক পত্রিকায় যতটুকু আমরা দেখলাম যে ডিসেম্বরকে নির্বাচন ধরে যে সমস্ত প্রস্তুতি তার নেওয়া দরকার সেগুলি কিন্তু সে ইতিমধ্যেই নিতে শুরু করেছে। আমার মনে হয় ওখানে খুব একটা সমস্যা না। সমস্যাটা বরঞ্চ হচ্ছে এই যে জাতীয় নির্বাচন ছাড়া অন্য কোনো নির্বাচন নিয়ে কেন আলোচনা উঠবে, বিশেষ করে দায়িত্বশীল মহল থেকে, এক। আর দুই হলো যে আপনার নির্বাচন, জাতীয় নির্বাচনের জন্য, অবাধ নির্বাচনের জন্য যে সংস্কারগুলি দরকার সেই সংস্কারগুলি কী কী এবং সেগুলি যত দ্রুত সম্ভব ঘোষণা দরকার সেগুলি কেন ঘোষণা দেওয়া হচ্ছে না? হ্যাঁ, ঠিক আছে, আলোচনা চলছে রাজনৈতিক দলগুলির সঙ্গে, কিন্তু কিছু কিছু জিনিস তো বলে দেওয়া যায়, কিছু কিছু জিনিস তো ঘোষণা করে দেওয়া যায় না। ওই যে আপনি আলোচনার কথা বললেন, আমি রহিম হোসেন প্রিন্সের কাছে যাই এই বিষয়টা আলোচনার জন্য। ঐক্যমত্য কমিশন, তার মানেটা হচ্ছে অনৈক্য আছে, অনৈক্য আছে বলেই তো ঐক্যমত্য কমিশন। কিন্তু কমিশনের যে গতি দেখছি আমরা, তাতে তো মনে হয় না, এই যে কত 15 দিন হয়ে গেল বোধহয় প্রায়, নাকি? 15 তারিখ থেকে তো, হ্যাঁ 15 তারিখ হয়ে যাচ্ছে। তো সেই 15 দিনের পরে তো কোনো ফলো আপ কোনো কিছু দেখা যাচ্ছে না। দেখুন মতি ভাই, মানে আপনি তো অনেক সিনিয়র মানুষ এবং আপনি অনেক কিছু, যার জন্য আপনার সাথে কথা বলার সময় মনে হয় খোলা মনে অনেক কথা বলি, সুতরাং তার থেকে পরিষ্কার করে আমি বলি। আসলে এই যে ঐক্যমত্য কমিশন উনি কেন গঠন করলেন সেটাই তো যদি বলেন আমাদের বোধগম্য না, এবং এটা কোনো প্রয়োজনীয় কাজ দেখি না। বরঞ্চ আমি জানি না কথাটা যে যেভাবে নিক না কেন, এটা তো আর একটা কালক্ষেপণের পর্ব, কারণ কোনো প্রয়োজন ছিল না। প্রয়োজন ছিল না কেন এটা এখন বলছি, নট দ্যাট। আমাদের দ্বিতীয়বার যখন ওনার সাথে দেখা হলো, আমি তারিখ দিয়ে বলি, 5ই আগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর, আমরা বলেছিলাম যে কমিশনগুলো আপনি করেছেন, এই কমিশনগুলোকে বলেন রাজনৈতিক দলগুলোর সাথে ডায়ালগ করে 3 মাসের মধ্যে তারা একটা প্রতিবেদন দিয়ে বলুক যে কথার কথা আমি 210টা রিকমেন্ডেশন দিলাম, এই 15টা বিষয় সব রাজনৈতিক দলগুলো ঐক্যমত্য হয়েছে, এই 10টা বিষয় এতগুলো ঐক্যমত্য হয়েছে, তাহলে আপনি টিক চিহ্ন দিয়ে দেন, তাহলে তো আর নতুন করে আলোচনার দরকার হতো না। আর এই কথা আমি জানি না আমার কথাটা বাড়াবাড়ি কিনা, এই যে নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিটির বদিউল আলম মজুমদার ভাইয়ের সাথে আমরা পুরনো কাজ করেছি, ওনার উপস্থিতিতে একাধিক উপদেষ্টার উপস্থিতিতে আমি তো ওই সময় বলেছিলাম ওনাদেরকে 3 মাস সময় দেওয়ার দরকার নেই, 1 মাসই যথেষ্ট সময়। এবং আমি তো মনে করি ওনাদেরকে বলুক, 15 দিন সময় দিলাম নির্বাচন কমিশন, যেটা আমি এবং স্বপন ভাই তো আমরা ঐক্যমত্য হচ্ছি যে নির্বাচনের জন্য যা যা সংস্কার করা করতে হবে, ওনারা বসলেই কিন্তু রাজনৈতিক দলের কোন কোনটা ঐক্যমত্য হয়েছে সেটা গ্রহণ করে করা সম্ভব। কিন্তু আমি দেখছি এই আলোচনা তো এখন শুরুই ওনারা করলেন না। বরঞ্চ আমি প্রসঙ্গক্রমে একটা ছোট্ট উদাহরণ দিয়ে শেষ করি আমার বুঝটা। ধরুন ভালো নির্বাচনের জন্যে মানুষ ভোটে দাঁড়াইতেও পারবে ভালোভাবে, ভোট ঠিক মতো দিতে পারবে, গোনাটা ভালো হবে, তাই তো? টাকার খেলা বন্ধ করতে হবে, মাস্তানি বন্ধ করতে হবে, ভয় বন্ধ করতে হবে, এই ওর জন্য কি কি করা দরকার, আগের যে নিয়ম কি কি রিকমেন্ডেশন করতে হবে, আপনি কি এই আলোচনা আজ পর্যন্ত শুনছেন? কিন্তু হঠাৎ করে কোন আলোচনাটা সামনে আসলো দেখেন, যেটার সমাধান কিন্তু নাই। কথার কথা বোঝার জন্য বলি যে আমরা বামপন্থীরা অনেকদিন ধরে বলছি যে সংখ্যানুপাতিক পদ্ধতি, বিএনপি বলছে দ্বিকক্ষ বিশিষ্ট পার্লামেন্ট। থাকুক না, আমাদেরটা আলোচনা থাকুক, ওনাদেরটা আলোচনা থাকুক, এটা আলোচনার মধ্যে আসে, যখন আমরা ঐক্যমত হতে পারবো তখন ডিসিশন নেব। কিন্তু ওনারা এইরকম এমন এমন কোশ্চেন সামনে নিয়ে আসছে যা কখনো ঐক্যমত্যে আসা এই সময় সম্ভব না। এটা একটা নির্বাচিত সরকার হলে সে আলাপ আলোচনা করে তখন জিনিসটা নিয়ে যাবে। আপনি এরকম অন্যান্য জায়গাগুলোতেও দেখবেন, সংবিধানের আমরা বলেছি আমাদের কাছে লিখিত, বামজোটের আমি দায়িত্ব নিয়ে বললাম, লিখিত বলা আছে যে সুষ্ঠু গ্রহণযোগ্য নির্বাচনের জন্য যদি সংবিধানের হাত দিতে যতটুকু হয় ওইটুকুই আপনি দেন, অন্যগুলো করেন না। কিন্তু দেখেন সংবিধানের এত বড় ডাউস 5 খণ্ড, 5 খণ্ডে প্রায় 1500 বা 2000 পাতা, তা সেইখানের মধ্যে আলোচনা কোনটা চলে আসলো, দেশের নাম, সংবিধানের 4 মূলনীতি, এমন এমন জিনিস আসলো যাতে করে আপনি যে পয়েন্টে ঐক্যমত্য হওয়া দরকার, ধরুন 70 অনুচ্ছেদের পয়েন্টে কি হবে, যে সংশোধনীগুলো অগণতান্ত্রিক
চর্চা, সেইটার কি হবে? মানে যেটা রেলিভেন্ট এবং ঐক্যমত্য হওয়া সম্ভব সে আলোচনার মধ্যে তো আমরা ঢুকতেই পারলাম না। তা আমি তো এই জন্য কালক্ষেপণ দেখছি। বরঞ্চ আমি বলবো যে ওনারা যদি মনে করেন, ওনারা বসে এতদিন দেরি কেন, ওনারা টিক চিহ্ন দিয়ে বলুক যে আমরা বিভিন্ন রাজনৈতিক দল যতটুকু মতামত দিয়েছে তাতে এই ঐক্যমত্য আছে, আর ডায়লগ করে বলে দিক যে এইটুকু ঐক্যমত্য, ইউনূস সাহেব আমাদের যেটা বলেছেন ঐক্যমত্য যেটা আছে গ্রহণ করবেন, ঐক্যমত্য যেটা নেই উনি গ্রহণ করবেন না, উনি উন্মুক্ত করে দেবেন ওয়েবসাইটে, দেখ কোনো অসুবিধা নেই। তো আমি তো ব্যক্তিগতভাবে খুশি, কারণ আমাদের কথা সবাই জানুক। আমাদের এমনি কেউ প্রচার দেয় না, তাতে যদি আমাদের বক্তব্য ওনার মাধ্যমে প্রচার হয় আমি খুশি হবে। বরঞ্চ আমাদেরকে সতর্ক থাকতে হবে যে কোনো মহল থেকে অনৈক্য চাষ করার কোনো প্রকল্প না আসে, উপস্থাপন করা হচ্ছে কিনা বা হয়েছে কিনা, অনৈক্য চাষ প্রকল্পের কোনো প্রজেক্ট ওপেন করা হয়েছে এই কিনা। সংশয়টা কেন? যেহেতু রাজনৈতিক দলগুলির মধ্যে যে মৌলিক এই বর্তমান পরিস্থিতিতে যে ফান্ডামেন্টাল যে ইউনিটি দরকার, সে ব্যাপারে তো ইউনিটি তো প্রতিদিন তারা বলছে আছে, এবং খুব দ্রুত এটাকে শুধু একটা মাত্রার মধ্যে এনে ন্যূনতম জায়গাটা নির্ধারণ করে এটা ঘোষণা দেওয়ার ব্যাপার। ফলে ঐক্যের সংকট আছে বলে কিন্তু আমরা দেখছি না। কেউ বলছে না যে নির্বাচন চাই না, কেউ বলছে না যে না জনগণের হাতে রাষ্ট্র ফেরত দেওয়া যাবে না, আমরা কয়েকজন বুদ্ধিজীবী মিলে দেশ চালাবো, অথবা আমরা অমুক বাহিনী মিলে দেশ চালাবো, তা তো কেউ বলছে না। তাহলে কি বলছে? অনেকেই বলছে যে সংস্কার আগে পরে নির্বাচন। হ্যাঁ, সেটা তো উন্নয়ন আগে পরে গণতন্ত্র, এটা তো আমরা শুনেছি। ফলে এটা তো অপ্রয়োজনীয় একটা আলাপ। ওই আলাপগুলিকে তো আমরা কগনিজেন্সে নিব না। মালিক যে আগে মালিকানা দিতে চাই কি চাই না, যে বলে যে আমি চাই না, তার কোনো আলাপের মধ্যেই নাই। এই অবস্থায় আপনি একজন মানে রাজনীতিবিদ হিসাবে, সমাজ সচেতন মানুষ হিসাবে, আপনার কাছে কি মনে হয় যে আগামী 6 মাস রাজনীতিটা কোনো পরিবর্তন হবে, আমূল পরিবর্তন হবে, আর নাকি যেখানে আছে এখানেই থাকবে, নাকি ওই 6 মাস পরে টকশো করলে এই আলোচনায় করবো আমরা? না, আমি খুব আশাবাদী। আমি আশাবাদী এই কারণে যে ইতিমধ্যেই নানান রকম বিভ্রান্তিমূলক অনেক উস্কানি বিভিন্ন মহল থেকে ছিল, আছে, এখনও আছে। অনেকের মধ্যে আন্তরিকতা আছে, কিন্তু অনভিজ্ঞতা আছে। অনেক দায়িত্বশীল ব্যক্তিবর্গের মধ্যেও প্রজ্ঞার অনেক অভাব আমরা খেয়াল করি। এবং অবশ্যই রাষ্ট্র মতো এরকম একটা পলিটিক্যাল ক্রাফটকে ড্রাইভ করার জন্য যে ধরনের উইজডম দরকার, তার একটা ল্যাকিং আছে। অনেকে হয়তো একাডেমিক্যালি অনেক সাউন্ড, ন্যাশনালি এবং ইন্টারন্যাশনালি অনেক সাউন্ড, বাট এটা তো কমপ্লিটলি আপনার একটা গ্রাউন্ড উইজডমের ব্যাপার। এই ল্যাকিংগুলি কিন্তু বেরিয়ে পড়ে, এবং যে কোনো সচেতন রাজনীতি মনস্ক ব্যক্তির কাছেই কিন্তু তা ধরা পড়ে। বা তারপরেও কিন্তু যেহেতু প্রধান রাজনৈতিক দলগুলির মধ্যে একটা গণতান্ত্রিক আন্দোলন সংগ্রামের মধ্যে দিয়ে গড়ে ওঠা যে ঐক্য, এবং দেশের মানুষের কাছে দেশের মালিকানা ফিরিয়ে দিয়ে নির্বাচনের মধ্য দিয়ে এটা করা দরকার, এ ব্যাপারে কিন্তু একটা ইতিমধ্যেই নীরব ঐক্যমত তৈরি হয়েছে। বরঞ্চ বিভ্রান্তির কথা যে বলছে, খুব দ্রুত কিন্তু তারা চিহ্নিত হয়ে যাচ্ছেন। সেটা জ্ঞানের অভাবের কারণেই হোক অথবা ষড়যন্ত্রের কারণেই হোক, যারাই নির্বাচনের বিরুদ্ধে দাঁড়াবে তারাই কিন্তু এক পর্যায়ে কিন্তু আবার আক্রমণের মধ্যে পড়ে যাবেন বলে আমি মনে করি। অনেক ধন্যবাদ। আমরা শেষ করব, 1-1.5 মিনিট আছে হাতে সময়। আপনি কি আশাবাদী, আর নাকি আপনিও আবার দুশ্চিন্তাগ্রস্ত? না, আমি এই জায়গায় যদি বলেন, আমি প্রথম কথা, এটা একটা চলতি কথা, তাও আমাকে বলি যে আশাবাদী তো হতেই হয়, আশাবাদী না হয় তো হতে হবে। বিশেষ করে এবার যেহেতু গণ অভ্যুত্থানের যেটা এত মানুষের রক্তদান, এবং বিশেষ করে রক্তদানের সাথে আমি যেটা বলি যে লক্ষ লক্ষ মানুষ অংশ নিল, শিশু থেকে শুরু করে তাদের যে আকাঙ্ক্ষা, এইটাকে মৃত্যু ঘটাতে দেওয়া যাবে না। যার জন্যে সর্বোচ্চ যে কথাটা বলা হয়েছে, এই বছরকে পার করার কোনো সুযোগ নেই। সেই ধরনের নির্বাচনী যাত্রা ডক্টর ইউনূস সাহেব বলেছিলেন, যাত্রা শুরু হলো, এখন আমরা দেখতে পাচ্ছি না, কিন্তু আমার মনে হয় যে আমরা যাত্রাটা নিজেদের মতো করেই অটোমেটিক্যালি শুরু করে দিয়েছি, এবং এই যাত্রা আমরা এই বছরেই শেষ করেই আমরা তারপরে যাব। আমি খুব একটু মজা করে নির্বাচন কমিশন এখানে বলেছিলাম যে ইউনূস সাহেব বললেন না যে ফার্স্ট ইনিংস আমি এটা শেষ করলাম, সেকেন্ড ইনিংস। তা আমরা বলেছি সেকেন্ড ইনিংস মানে আমরা দেখতে চাই যে উনি নির্বাচনের সব আয়োজন করেছেন, এবং থার্ড ইনিংসের শেষ হওয়ার আগে আমরা নির্বাচিত সরকারের হাতে ক্ষমতা দেখতে চাই, অন্যথা আমরা দেখতে চাই না। কারণ সেইটা যদি ঘটে তাহলে আসলে গণ অভ্যুত্থান প্রশ্নবিদ্ধ হবে, তা আমরা করতে দেব না। এবং এক্ষেত্রে প্রয়োজনে রাজনৈতিক দলগুলো, আমি গণতন্ত্রী মানা মুক্তিযুদ্ধের পক্ষের রাজনৈতিক দল মেন করছি, আমরা দরকার হলেও ঐক্যবদ্ধভাবে
যার যার অবস্থানে রাজনীতি করি, অন্য সিগন্যাল দেওয়ার কাজটাও সরকারকে আমাদের করতে হবে, কিন্তু আশা করি সেইটা আমাদের করতে হবে না, সরকারকে আমাদের সেই যাত্রার সুযোগটা করে দেবে। ধন্যবাদ আপনাকে। আপনার কি মানে আর 10 সেকেন্ড আছে? না না, আমি আমার পক্ষ থেকে আমিও আশাবাদ ব্যক্ত করছি। আমি মনে করি যে নানান রকম ভুলভ্রান্তি আছে অথবা নানান রকম চিন্তার পার্থক্য আছে, কিন্তু জাতি এবং বর্তমান রাজনীতির মূল স্রোত অবাধ জাতীয় নির্বাচনমুখী। অনেক ধন্যবাদ। দর্শক মণ্ডলী, আমরা শুনলাম জহিরুদ্দিন স্বপন এবং রহিম হোসেন প্রিন্স। আমি যদি ঠিকমতো বুঝতে পারি তাহলে আমার মনে হয় তারা বলেছেন যে নির্বাচনই একমাত্র সমাধান। তো সেই পথেই যদি যান তাহলে অন্তর্বর্তী সরকার দেশের একটা স্থিতি শান্তি সব ফিরে আসবে। দর্শক মণ্ডলী, আপনারা যারা এই অনুষ্ঠান দেখলেন আপনাদের সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি।